প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যথারীতি অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় থেকে পড়ব। আমরা জানি 10ম অধ্যায়টি হচ্ছে মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ও ব্যাংক বিষয়ে আমরা বেশ কিছু বিষয় পড়েছি। গত ক্লাসে আমরা বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এই সম্পর্কে পড়েছি এবং বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে পড়েছি। এবং আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে সব বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক হিসাবে কাজ করে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকই হচ্ছে বাংলাদেশের প্রধান ব্যাংক। এই ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংকগুলো আমরা জানি মানুষের টাকা পয়সা জমা রাখে এবং মানুষকে ঋণ দেয়, কখনো বেশি ঋণ দেয়, কখনো কম ঋণ দেয়। কখনো কম ঋণ দেয়, কখনো বেশি ঋণ দেয়। কোন সময় বেশি, কোন সময় কম ঋণ দিবে, কেন দিবে, এই বিষয়গুলো সব নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংকই হচ্ছে সব ব্যাংকগুলোর মাথা বা প্রধান। আচ্ছা, আমরা দেখি আজকে আমরা কি কি বিষয় পড়ব। আজকে আমরা যেই বিষয়গুলো পড়ব সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার। এবং এই হাতিয়ার দুই ধরনের হয়ে থাকে, একটা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ আর একটা গুণগত বা নির্বাচিত ঋণ নিয়ন্ত্রণ। পরিমাণ বলতে সংখ্যায় কত কোটি, 100 কোটি, 1 লাখ কোটি, এইরকম এই পরিমাণটা ঠিক করে দেয় যে 100 কোটি টাকা ঋণ দিবে, বা কৃষিক্ষেত্রে 13,000 কোটি টাকা ঋণ দিবে, 12,000 কোটি টাকা ঋণ দিবে, এইরকম পরিমাণ দিয়ে ঠিক করে দেয় বাংলাদেশ ব্যাংক সারা দেশের সব ব্যাংকগুলোকে। সব ব্যাংক বলতে এই 12,000 কোটি টাকা সোনালী জনতা, অগ্রণী, রূপালী, কৃষি ব্যাংক, তারপরে আছে তোমার ইসলামী ব্যাংক সহ যেই 56টা ব্যাংক আছে, এই ব্যাংকগুলোকে ভাগ করে দেয় যে এই 12,000 কোটি টাকা তোমরা এইভাবে ঋণ দিবা, অর্থাৎ ঋণের পরিমাণটা এখানে ঠিক করে দেয়। আরেকটা হচ্ছে গুণগত বা নির্বাচিত গুণগত ঋণ। ঋণ দেওয়ার ক্ষেত্রে আরও স্ট্রিক্ট হয়ে যেতে পারে বাংলাদেশ ব্যাংক। অন্য ব্যাংকে বলতে পারে যে আরও দেখে শুনে ভালো ভালো ঋণ দিতে হবে, যেগুলো একটু মন্দ বা খারাপ মনে হবে এদেরকে দেওয়া যাবে না। নির্বাচিত ঋণ বা গুণগত, অর্থাৎ যদি এমন হয় যে তুমি ব্যাংকে চাকরি করো, তুমি 2টা ঋণ দিয়েছো, একটা ঋণের টাকা ফেরত আসছে, আরেকটা আসছে না, তার মানে যেটা আসছে এটা হচ্ছে গুণগত ঋণ বা গুণগতভাবে ভালো, আর যেইটার লোক কাস্টমার ভালো না, টাকা ফেরত দিচ্ছে না, ঘুরাচ্ছে, সেটা কিন্তু গুণগত ঋণ না। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এইভাবে ব্যাংকগুলোকে বলতে পারে, বিভিন্ন ক্রাইটেরিয়া ঠিক করে দেয় যে এই হলে ঋণ দিবে, এই হলে ঋণ দিবে না, অর্থাৎ গুণগত মান বিচার করে আরও ভালো গুণগত মানের ঋণ দেওয়ার জন্য বলতে পারে এইভাবে। তাহলে আমরা দেখি যে বিষয়টা কি এক এক করে। দেখো, এখানে বলছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মানেই হচ্ছে বাংলাদেশ ব্যাংকটাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বাজারে বলতে দেশের মানুষকে বেশি ঋণ দিবে না কম ঋণ দিবে, এইটাকে বাজার বলতেছি আমরা, যে বাজারে বেশি ঋণ দিবে না কম ঋণ দিবে। এবং ইচ্ছা করলেই বেশি ঋণ বা কম ঋণ দিতে পারবে না, কখনো ইচ্ছা করেই বেশি ঋণ দেওয়ার অনুমতি দিবে বা নির্দেশ দিবে, আবার কখনো বলবে না ঋণ কম দাও। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই বাংলাদেশ ব্যাংক এই চিন্তাগুলো করে বা এই ব্যবস্থাগুলো নিয়ে থাকে। তাহলে আমরা একটু দেখতে চাই যে কখন এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নেয় আর কখন বলে ঋণ বেশি দাও, কখন বলে কম দাও। এই বিষয়গুলো আমরা একটু এইখানে আলোচনা করব। দেখি একটু পড়ি কী বলছে। কেন্দ্রীয় ব্যাংক হলো মুদ্রা বাজার বা মুদ্রানীতির একক নিয়ন্ত্রক। মুদ্রা বাজার, আমরা দুই ধরনের বাজারের কথা জানি, একটা মুদ্রা বাজার, একটা মূলধন বাজার। মুদ্রা বাজার অর্থাৎ যে বাজারে বা যে প্রতিষ্ঠানে টাকা পয়সা লেনদেন হয়, ব্যাংকগুলো টাকা পয়সা লেনদেন করে, এই জন্য এটাকে বলে মুদ্রা বাজার। আর মূলধন বাজারের একটা উদাহরণ হচ্ছে শেয়ার বাজার। শেয়ার বাজারকে মূলধন বাজার বলে। আজকে ওই দিকে খুব বেশি যাব না, তাহলে এইটা আমাদের শেষ হবে না। মুদ্রানীতির একক নিয়ন্ত্রক বাংলাদেশ। প্রত্যেক দেশেই, পৃথিবীর বাংলাদেশ না, প্রত্যেক দেশেই 2টা নীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক সরকারের সাথে পরামর্শ করেই। একটাকে বলে মুদ্রানীতি বা আর্থিক নীতি, আরেকটা হচ্ছে রাজস্ব নীতি।
বাংলাদেশে কয়দিন আগে, এই 15-20 দিন আগেই বাংলাদেশ ব্যাংক বা 1 মাস আগেই হবে, বাংলাদেশের হচ্ছে মুদ্রানীতি ঘোষণা করছে নতুন করে। মুদ্রানীতি মানেই হলো ঋণ দেওয়া বা না দেওয়া, বাজারে বেশি ঋণ দিবে না কম ঋণ দিবে। হ্যাঁ, বেশি ঋণ পেলে কিন্তু বেশি মিল ফ্যাক্টরি হবে, বেশি চাকরি হবে। আবার বেশি ঋণ দিলে মানুষের কাছে বেশি টাকা গেলে জিনিসপত্র মানুষ কিনতে যাবে বেশি বেশি, তখন কিন্তু দাম বেড়ে যাবে। যদি সবাইকেই ঋণ দেয় ফ্যাক্টরি করতে, সবাই ইট কিনতে যাবে, ইটের দাম কিন্তু বেড়ে যাবে। তাই ইচ্ছা করলেই একবারে সবাইকে যত ইচ্ছা তত দিতে পারবে না, এগুলো আবার ঝামেলা আছে। হ্যাঁ, দিলে যেমন চাকরির সুযোগ বাড়বে, মিল ফ্যাক্টরি হবে একটা, আবার দিলে কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে বেশি ঋণ দিলে, এই ধরনের ব্যাপার আছে। অর্থাৎ তাহলে একটা মেপে ঝুপে একটা ঋণ দিতে হবে, পরিমাণ দিতে হবে, যাতে হলো জিনিসের দামও না বাড়ে, আবার প্রয়োজনীয় কর্মসংস্থানের সৃষ্টি। এই ব্যাপারটাকে মুদ্রা বা টাকা বেশি যোগান দিবে বাজারে না কম যোগান দিবে, যোগান মানে ঋণ হইতে পারে, অন্যভাবেও হইতে পারে, সেইটা এই বিষয় অর্থাৎ অর্থের যোগান দেওয়া বাজারে আর না দেওয়া, এই বিষয়গুলোকে বেশি দেওয়া কম দেওয়া, এই ব্যাপারের সিদ্ধান্তগুলোকে বলে তোমার মুদ্রানীতি। আরেকটা নীতি বলছি রাজস্ব নীতি, সেটা হচ্ছে ট্যাক্স সংক্রান্ত, কর বেশি আদায় করবে, কীভাবে আদায় করবে, এই ব্যাপারে আজকে সেটা আমাদের পড়ার বিষয় না, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে আমরা দেখি বলছে কি, দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একটি শক্তিশালী মুদ্রাবাজার সৃষ্টির জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান নীতির পরিমাণগত, দেখো পরিমাণগত বলছে, ও গুণগত পরিবর্তন সাধনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। দেশের উন্নয়নের জন্যেই ঋণ দরকার, কিন্তু আবার বেশি ঋণ দিয়ে দিলে সেটা আবার একটা সমস্যা তৈরি করবে। আর ঋণটা বেশি দিবে বাণিজ্যিক ব্যাংক, সোনালী জনতা, রূপালী, এই সব ব্যাংকগুলা, ইসলামী ব্যাংক, এরাই কিন্তু ঋণ দেয়, বাংলাদেশ ব্যাংক কিন্তু ঋণ দেয় না। কিন্তু বাংলাদেশ ব্যাংক তদারকি করে এই ঋণটা, যে মানে কে কত ঋণ দিবে, বেশি চলে যাচ্ছে কিনা বাজারে না কম যাচ্ছে, এই বিষয়গুলো। তাহলে কেন্দ্রীয় ব্যাংক এইসব ব্যাংকের মাধ্যমেই ঋণটা দিয়ে থাকে, এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল করে বা দুইটাভাবে নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে পরিমাণগত ঋণ আর একটা হচ্ছে গুণগত ঋণ। এই দুইটা পদ্ধতির মাধ্যমে হচ্ছে নিয়ন্ত্রণ করে, বেশি বা কম যাবে কিনা, কত টাকা বাজারে ঋণ যাবে সেটা নির্ভর করে। তাহলে দেখো, দেশের মোট ঋণের পরিমাণ নির্ভর করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান নীতির উপর। বাণিজ্যিক ব্যাংকের কিসের উপর? ঋণদান নীতির উপর হলো নির্ভর করে। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ যদি উদার হয়, সবাইরেই দেয়, তাহলে বেশি যাবে, সবাইরে না দেয় কম যাবে, এই বিষয়টাই বলছে। অভ্যন্তরীণ দাম স্তরের স্থিতিশীলতা, দাম স্তরের স্থিতিশীলতা বলতে দাম ঠিক থাকা, একই জায়গায় থাকা, হ্যাঁ, বেড়ে না যাওয়া। যদি বেশি ঋণ দেয় তাহলে সবাই, আমি একটু আগে বলছি, সবাইকে ফ্যাক্টরি করার ঋণ দিলে সবাই ইট কিনতে যাবে, সিমেন্ট রড কিনতে যাবে, এগুলোর দাম কিন্তু বেড়ে যাবে। তার মানে দাম স্থিতিশীল থাকবে না, অস্থিতিশীল হয়ে যাবে। বৈদেশিক বিনিময় হারের স্থিতিশীলতা রক্ষা, অর্থাৎ আমাদের টাকার সাথে ভারতের রুপি, আমেরিকার ডলার, সৌদি রিয়াল, এগুলার যেই কেনাবেচার ব্যাপারটা, কত টাকার মধ্যে বিনিময় হয়, যেমন আমাদের টাকার সাথে 84 টাকা, আমাদের 84 টাকা দিলে আমেরিকান $1 দেয়, এটা যদি 90 টাকা হয়ে যায় তাহলে কারো ক্ষতি হবে, কারো লাভ হবে। যখন বিদেশ থেকে জিনিস কিনে আনতে যাব আমরা, কাঁচামাল, তখন কিন্তু আমাদের বেশি খরচ পড়বে। আবার যখন রপ্তানি করব, তখন কিন্তু আমরা আগে পাইতাম $1 পণ্য বিক্রি করে 84 টাকা, এখন পাবো 90 টাকা। তাহলে কারো লাভ কারো ক্ষতি, এগুলার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয় চিন্তা করে। এই ব্যাপারগুলো বলছে। বাণিজ্য চক্র বলতে উত্থান পতন, ব্যবসা বাণিজ্য যারা করে কখনো ভালো অবস্থা যায়, কখনো খারাপ অবস্থা যায়। ভালো অবস্থাটাকে বলে উত্থান, এবং খারাপ অবস্থাকে বলে পতন। এই অবস্থায় এই মুদ্রানীতি, বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি এই অবস্থাগুলোতে সাহায্য করে থাকে। পূর্ণ নিয়োগ মানে এখন বাংলাদেশে যেই চাকরিতে যেই রকম বেতন আছে, এই বেতনে বাংলাদেশের যারা যারা চাকরি করতে যায় সবাই চাকরি যদি পায়, এই অবস্থাকে বলে পূর্ণ নিয়োগ। এটা খুব কঠিন বিষয়। হ্যাঁ, পূর্ণ নিয়োগ অর্জন করা যায় না পৃথিবীর কোনো দেশে, এমনকি আমেরিকায় 4-5% লোক বেকার আছে। আবার বর্তমান বেতনে অনেকে চাকরি করতে চায় না, যে এই বেতনে চাকরি করব না, নানানভাবে বেকার থাকে। আবার কেউ শারীরিকভাবে প্রতিবন্ধী থাকে, তারা করতে পারে না। বয়স্ক লোক যারা, ছোট বাচ্চা যারা করতে পারে না, নানান ব্যাপার আছে। কিন্তু যারা কর্মক্ষম, এরা যদি বর্তমান বেতনে চাকরি করতে চায়, যদি সবাই চাকরি পায়, তাকেই পূর্ণ নিয়োগ বলে। অর্থনৈতিক উন্নতি সাধনের লক্ষ্যে বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। তাহলে এই সবগুলা কাজ, বাণিজ্য চক্র, বৈদেশিক বিনিময় হার স্থিতিশীল রাখা, অভ্যন্তরীণ দাম স্তর স্থিতিশীল রাখা, পূর্ণ নিয়োগ অর্জন, এই প্রত্যেকটা কাজের জন্যেই বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ বিষয়টা মানে তুমি যদি মনে করো খালি কমায় দেওয়া, তা না।
রেগুলেটর, ফ্যানের রেগুলেটর, এটা কিন্তু একটা নিয়ন্ত্রক। এটা দিয়ে বাড়ানো যায়, এটা দিয়ে কমানো যায়। আবার শোনো, ফ্যানের রেগুলেটর, এটা দিয়ে ফ্যান বাড়ানো যায়, কমানো যায়। এইরকম বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ বাড়ানোও যাবে, কমানোও যাবে। আর বাড়ানো কমানোর জন্য এই রেগুলেটরটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক রেগুলেটরের মতো যেমন ফ্যানের বাতাস বাড়াইতে পারে, এরকম ঋণের পরিমাণ বাড়াইতে পারে, আবার এরকম ঋণের পরিমাণ কমাইতে পারে। এইটা হচ্ছে রেগুলেটর বা নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, তাহলে আমরা দেখি ঋণ নিয়ন্ত্রণের দুইটা হাতিয়ার। আমরা একটু আগে আমরা আজকের পড়ার বিষয়ে দেখে আসছি, পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ আর গুণগত বা নির্বাচিত ঋণ নিয়ন্ত্রণ। নির্বাচিত মানে খুব ভালো ভালো লোককে নির্বাচন করে ঋণ দিতে হবে। একটু ঝামেলা আছে, আসতেও পারে, না আসতে পারে, ঋণটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এই লোক ফেরত দিতে পারে, নাও দিতে পারে, কষ্ট হইতে পারে, হ্যাঁ, দেওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। এই ধরনের ব্যাপারগুলা নিশ্চিত হয়ে মানে আরও ভালোভাবে নির্বাচন করে দিতে হবে। গুণগত, হ্যাঁ, গুণ আমি একটু আগেই বলছিলাম যে একজন, তুমি ব্যাংকে চাকরি করো, দুইজন লোককে ঋণ দিচ্ছ, একজন টাকা ফেরত দিচ্ছে পারো, আর একজনের ব্যবসা মরে গেছে, পড়ে গেছে। তার মানে তুমি একটা ঋণ গুণগত মান নিয়ন্ত্রণ করে দিতে পারছো, আর একটা পারো না। এইরকম বলছে যে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকে নির্দেশ দিবে যে গুণগত মান নিশ্চিত করে 100% একদম নিশ্চিত করে ঋণ দিবা। তাইলেই কিন্তু ঋণের পরিমাণ কমে যাবে, সবাই ঋণ পাবে না। হ্যাঁ, যারা দেওয়ার কথা এই দেওয়া যায় না, তারা কিন্তু আর দিবে না। তারপরে বলছে পরিমাণগতটাই কিন্তু আমি বলছি, পরিমাণগতটায় যে হ্যাঁ, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে এবার 12,000 কোটি টাকা ঋণ দিবে কৃষি খাতে। হ্যাঁ, এবং বাংলাদেশ ব্যাংককে জানাই দিল। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের যে 50-60টা 56টা ব্যাংক আছে, এই 56 ব্যাংককে ভাগ ভাগ করে দিল, টার্গেট দিয়ে দিল যে এত কোটি ঋণ দিবা, এত কোটি ঋণ দিবা এক এক ব্যাংকে। এইভাবে পরিমাণ ঠিক করে দেয়া যে ঋণ, সেটাকে গুণগত পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ বলে। হ্যাঁ, 12,000-এর জায়গায় যদি 6,000 দেয় কোটি, তাহলে কিন্তু কম ঋণ যাবে বাজারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু উৎপাদন কম হবে, উৎপাদনের উপর প্রভাব পড়বে। আবার যদি 12,000-এর জায়গায় 18,000 দেয়, তাহলে কিন্তু বেশি, হ্যাঁ, যাবে। এরকম গুণগতর ক্ষেত্রেও যদি গুণগত ছাড় দিতে বলে একটু, তাহলে বেশি ঋণ যাবে। আর যদি টাইট দিতে বলে গুণগত জায়গায় যে মান 100 লাগবে, তাহলে কিন্তু কমে যাবে। অর্থাৎ কি করবে, কত দিবে, কি করবে, কেমন গুণ দেখে দিবে, এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিবে। সেই কথাটাই আমরা বারবার বলছি। তাহলে এইবার দেখি আমরা একটু যে এই এই কাজগুলা কিভাবে করে গুণগত। প্রথমে আমরা পরিমাণগত ঋণটা নিয়ে আলোচনা করব। পরিমাণগত ঋণটা কি কি পদ্ধতিতে নিয়ন্ত্রণ করে আমরা একটু দেখি। হ্যাঁ, পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির বেশ কয়েকটা পয়েন্ট আছে। এর মধ্যে তিনটা প্রধান হাতিয়ার এখানে বলছে। দেখি আমরা তিনটা হাতিয়ার কি কি। প্রধান তিনটা হাতিয়ারের কথা বলছে যে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির তিনটা হাতিয়ার আছে। তিনটা হাতিয়ার বলতে তিনটা উপায় আছে। এই তিনটা দিয়েই সে এই পরিমাণগত ঋণটাকে মানে পরিমাণগত পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করে, বেশি দেয় বা কম দেয়। এক নম্বরে কি বলছে? ব্যাংক হার পরিবর্তন নীতি। এক নম্বরে বলছে ব্যাংক হার পরিবর্তন নীতি, চেঞ্জ ইন ব্যাংক রেট পলিসি। আমি এইটা পড়বো, তারপর নিজের মতো করে একটু বলবো। দেখো, একটু এইখানে পড়ি। এটি শব্দটা কেটে দিবা, এটি শব্দটা দরকার নাই, এইখান থেকে পড়ো। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দাবিকৃত বিশেষ সুদের হার। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দাবিকৃত বিশেষ সুদের হার, যা বিনিময় বিল বাট্টা করার প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বহন করতে হয়, তাকে ব্যাংক হার বলে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দাবিকৃত বিশেষ সুদের হার, এই বিষয়টা আমি বলি। আমরা জানি যে আমরা ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংক সেই টাকাগুলো আবার মানুষকে ঋণ দিয়ে দেয়। ধরো কুরবানির ঈদের আগে সব মানুষ ব্যাংকে আবার টাকা ফেরত নিতে যাচ্ছে, গরু কিনবে, এই কিনবে, সেই কিনবে। এখন লোকজনের টাকা তো আর ব্যাংকওয়ালারা ব্যাংকে নিয়ে বসে নাই, অন্যদেরকে ঋণ দিয়ে দিছে। এখন এত লোক নিয়ে মানে টাকা ফেরত নিতে গেছে, এত লোককে টাকা দেওয়ার মতো টাকা ব্যাংকে নাই। তখন এই ব্যাংকগুলা দৌড় দিয়ে যায় বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে যেয়ে বলে যে ঠিক আছে, আমাদেরকে কিছু টাকা দেন, এই অবস্থা, বিপদে পড়ছি। তখন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসাবে এই ব্যাংকগুলোকে হচ্ছে টাকা ঋণ দেয়, ধার দেয়, এবং ফ্রিতে কিন্তু দেয় না। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক এইসব ব্যাংকগুলোকে 365 দিনে 100 টাকায় 4 টাকা, বর্তমান হিসাবে 4 টাকা, অর্থাৎ শতকরা 4 টাকা হারে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে হচ্ছে তোমার ঋণ দিয়ে থাকে। যদি সে 30 দিন রাখে, তাহলে 365 দিনে 4 টাকা দিলে 30 দিনে কয় টাকা দিবে?
এইটা হিসাব করে ক্যালকুলেশন করে ঐকিক নিয়মে সেই টাকা, হ্যাঁ, সহ ইন্টারেস্ট সহ বাংলাদেশ ব্যাংকে ফেরত দিবে। এই এর মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলা বাংলাদেশ ব্যাংক থেকে যেই হারে টাকা ধার নেয়, তুমি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিতে পারবা না। তুমি ধার নিবা বাণিজ্যিক ব্যাংক থেকে। কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক মানুষকে সহসা বা সচরাচর ঋণ দেয় না, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক, দেশের সোনালী জনতা অগ্রণী, এদেরকে ঋণ দেয়, বিপদে পড়লে ঋণ দেয়, এবং ঋণটা ফ্রিতে না, একটা ইন্টারেস্ট রেটে দেয়। এই যে ইন্টারেস্ট রেট, এইটাকে বলা হয় তোমার ব্যাংক হার। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ব্যাংক হার। এটাকে বলা হয় কি? ব্যাংক হার। যদি এটা আমার ব্যাখ্যা আমি বলতেছি, এইখানে পরে যাচ্ছি, এই পড়ায় পরে যাচ্ছি, আমার ব্যাখ্যায় যাচ্ছি। যদি 4 টাকা না নিয়ে 20 টাকা নেয় বাংলাদেশ ব্যাংক, তাহলে এই ব্যাংকগুলা বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু আর টাকা আনতে চাবে না। 10 টাকা নেয় তবু নিতে চাবে না। কারণ কি? এই জনতা সোনালী ব্যাংক নিজের টাকা মানুষকে দিচ্ছে 8 টাকা হারে, 10 টাকা হারে মানুষকে ঋণ দিছে। নিজের টাকা মানুষের কম ইন্টারেস্টে দিয়ে এখন ধার আনবো আবার বেশি ইন্টারেস্টে। বুঝতে পারতেছো? আমরা চিন্তা করি এইভাবে যে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক মানুষকে ঋণ দিছে 10 টাকা রেটে, আর এখন বিপদে পড়া বাংলাদেশ ব্যাংক থেকে যদি আনতে হয় 15 টাকা হারে, তাহলে কিন্তু লস হয়ে যাচ্ছে সোনালী জনতার। এরা তাহলে করবে কি? এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষকে কিছু কম ঋণ দিয়ে নিজের হাতে টাকা রেখে দিবে। আবার বলতেছি, এই যে এই ধরনের সমস্যায় মানুষকে ঋণ দিল কম দামে, কম সুদে, আর বাংলাদেশ ব্যাংক থেকে বেশি সুদে টাকা আনতেছে ব্যাংক হার বেশি দিয়া, তাহলে এই বিপদ থেকে বাঁচার জন্য এরা কিছু টাকা ঈদের আগে দিয়া, ঋণ না দিয়া নিজেদের কাছে রেখে দিবে এই বিপদ থেকে বাঁচার জন্য। কারণ কম দামে কম সুদে টাকা মানুষকে দিয়া আর বাংলাদেশ ব্যাংক থেকে বেশি সুদে টাকা আনা, এটা কিন্তু লাভজনক চিন্তা না। তাহলে দেখো, আমি বলতেছি যে কিছু টাকা ওদের কাছে 2-3 মাস 1 মাস টাকা রেখে দিবে ঋণ না দিয়ে, বলবে না না ঋণ দিও না, সামনে ঈদের সময় মানুষ টাকা নিবে লাগবে। তাহলে দেখো ঋণ কিন্তু বাজারে কম যাচ্ছে, ঋণ দিচ্ছে না বলছি, কিন্তু ঋণ কিন্তু বাজারে কম যাচ্ছে। তার মানে ব্যাংক হার যদি বেশি হয়, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আনার জন্য বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকে যে সুদের হারে টাকা দেয় সেটাকে বলে ব্যাংক হার। ব্যাংক হার যদি বেশি হয়, ব্যাংকগুলা কিন্তু, বাণিজ্যিক ব্যাংকগুলা কিন্তু মানুষকে ঋণ দেওয়া কমায় দেয়, কারণ তাদের কাছে কি টাকা রাখতে হয়। তাহলে আর যদি উল্টা হয়, ব্যাংক হার যদি 4 টাকা হয়, 3 টাকা হয়, তাহলে কিন্তু নিজের কাছে যা টাকা আছে যত পারে সব দিয়ে দিবে, বিপদ পড়লে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে আসবে। তার মানে আমি বুঝাইতে পারছি, এই ব্যাংক হার যদি বেশি হয় তাহলে হচ্ছে তোমার বাজারে ঋণ কি যাবে? ব্যাংক হার বেশি হলে বাজারে ঋণ কম যাবে, আর ব্যাংক হার কম হলে বাজারে ঋণ বেশি যাবে। অর্থাৎ তাহলে দেখো বাংলাদেশ ব্যাংক কিন্তু এই ব্যাংক হার বাড়ায়া কমায়া, ফ্যানের রেগুলেটরের মতো বাড়ায়া বা কমায়া বাজারে ঋণের পরিমাণ বাড়ায়া বা কমায় দিতে পারতেছে। ক্লিয়ার? তুমি এই কথাটাই বলবা যে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক যদি তার নিয়ন্ত্রণের উপকরণ বা উপাদান ব্যাংক হার বাড়ায়, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো বাজারে ঋণ কম দিতে পারবে। আর যদি ব্যাংক হার কমায় দেয়, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলা কী করবে? বেশি ঋণ দিতে পারবে। আর ব্যাখ্যা আমি যেটা বললাম সেটাও তুমি লিখতে পারো আগের কথাগুলো থেকে শুনে, যে কেন ব্যাংক হার বাড়াইলে এই ঘটনা, কেন কমাইলে কি ঘটনা ঘটতেছে, সেই ঘটনা তুমি আগের থেকে শুনেও লিখতে পারো। এইবার আমরা এইখানে যাই, দেখি কি বলছে। বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সাথে ব্যাংক হারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। বাণিজ্যিক ব্যাংকেরটাকে বলে সুদের হার, আর বাংলাদেশ ব্যাংকের বলে ব্যাংক হার। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যেই হারে টাকা ধার দেয় তাকে বলে কি? ব্যাংক হার। তোমাকে যদি বলা হয় ব্যাংক হার কি, স্পষ্ট কথা একদম, যে বাংলাদেশ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে যেই হারে সুদের হারে ঋণ দেয় সেই সুদটাকে বলা হয় ব্যাংক হার। আর সুদের হার কি? বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠান বা মানুষকে যে হারে সুদের হারে ঋণ দেয় সেটাকে বলা হয় সুদের হার। স্পষ্ট। এরপরে দেখো কি বলছে, ব্যাংক হার সুদের হারের, এই যে ব্যাংক হার এবং সুদের হারের পরিবর্তন দ্বারা বাণিজ্যিক ব্যাংকের প্রদানযোগ্য ঋণের পরিমাণের পরিবর্তন ঘটে। হ্যাঁ, ব্যাংক হার পরিবর্তন যদি হয়, পরিবর্তন মানে কি? যদি 20 টাকা হয়, 15 টাকা হয়, তাহলে তোমার কি হবে? বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদান কমায় দিবে। হ্যাঁ, এবং সুদের হার, এই ব্যাংক হারের পরিবর্তন যদি হয় কম, যদি 4% হয়, তাহলে কিন্তু তখন বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ প্রদান করবে বেশি।
অপরদিকে সুদের হার যদি বেশি হয়, সুদের হার মানে কি, বাণিজ্যিক ব্যাংক যে হারে মানুষকে যে সুদের হারে টাকা দেয়, সুদের হার যদি বেশি হয় তাহলে কি হবে, তোমার হচ্ছে মানুষ কম টাকা ঋণ নিবে, বাজারে কম টাকা ঋণ যাবে, এবং যদি কম হয় তাহলে বেশি টাকা যাবে। এখন এটাকে কিভাবে প্রভাবিত করে, বাংলাদেশ ব্যাংক যদি টাকা না দেয় তাহলে ব্যাংকগুলো টাকার ক্রাইসিসে পড়বে। বাণিজ্যিক ব্যাংকগুলো ক্রাইসিসে পড়লে নিজে ওই কুরবানির সময় মানুষকে টাকা দেওয়ার জন্য নিজের টাকা ব্যাংকের মধ্যে বাক্সের মধ্যে রেখে দিবে। রেখে দিলে মানুষ যখন ঋণ নিতে আসবে তখন তো টাকার অভাব পড়ে যাবে। টাকার অভাব পড়ে গেলেই 50 জন লোক আসছে ঋণ নিতে, কিন্তু সে তো ঋণ দিতে পারছে না, তখন কিন্তু সে ইন্টারেস্ট রেট বাড়ায় দিবে। হ্যাঁ, কারাকারি লাগবে মানুষের মধ্যে, এ নিতে চায় ও নিতে চায়, এই সুযোগে বাণিজ্যিক ব্যাংক কিন্তু তার সুদের হার বাড়ায় দিবে। আর সুদের হার বাড়ায় দিলেই ঋণ বাজারে কম যাবে, আর সুদের হার কমাইলে উল্টা হয়, বেশি যাবে। এইরকম ব্যাপারগুলা, ঠিক আছে? তাহলে দেখো, যেমন মুদ্রাস্ফীতির সময়, মুদ্রাস্ফীতি কি পরের ক্লাসে আমরা পড়বো, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন। হ্যাঁ, মুদ্রাস্ফীতির সময় সংকোচনমূলক আর্থিক নীতি বাস্তবায়নের লক্ষ্যে, মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম বাজারে বেড়ে গেছে, ছোট করে বলি, বাজারে বাড়তে পারে নানান কারণে, উৎপাদন কম হলে বাড়তে পারে, এইটা আমাদের বিষয় না এখন। আমাদের বিষয় হচ্ছে মানুষের হাতে যদি অনেক টাকা চলে যায় তাহলে জিনিসের দাম বাড়তে পারে, উৎপাদন কম হইলেও বাড়তে পারে, ইটের উৎপাদন কম হয়েছে, ইটের কি তোমার দাম বাড়বে। এইটা এইখানের পড়ার বিষয় না, এইখানের পড়ার বিষয় মানুষের হাতে বেশি টাকা গেলে ইটের দাম বাড়বে। যদি অনেক লোক ফ্যাক্টরি করার জন্য টাকা নেয় তাহলে তখন কিন্তু সবাই ইট কিনতে যাবে, ফ্যাক্টরি বানাইতে, ইটের দাম বাড়বে। এই কথাটা এখানে বলছে মুদ্রাস্ফীতির সময়, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ সংকোচনমূলক, অর্থাৎ সংকোচনমূলক বলতে সংকোচনমূলক আর প্রসারণমূলক দুইটা বিষয়। সংকোচনমূলক বলতে বাজারে ঋণ কম দিবে, বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাংকে বলে দিবে বাজারে কিন্তু ঋণ কম দিবা, ঋণ কিন্তু বেশি দিবা না, এইটা সংকোচন, মানে কমাই দিতে বলছে, সংকোচন করতে। যদি বাজারে জিনিসের দাম বেড়ে যায় তখন বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি নিবে, অর্থাৎ সে অন্যান্য ব্যাংকে বলে দিবে ঋণ কম দাও। এই ঋণ কম দেওয়ার বিষয়টাই হচ্ছে সংকোচন, যোগান কমে যাবে, অর্থের যোগান বাজারে কম দাও। হ্যাঁ, আমরা কিন্তু পড়ছি যে এই কি বলে, মুদ্রানীতি মানে হচ্ছে অর্থের যোগান, বাজারে যোগান বাড়ানো কমানোর বিষয়টাই কিন্তু মুদ্রানীতি। তাহলে এখানে বাজারে যোগান কমায় দিতে বলবে, যখন মুদ্রাস্ফীতি দেখা দেবে তখন সংকোচনমূলক, অর্থাৎ বাজারে টাকা কমায় দিতে বলবে, মানুষ ঋণ কম পাবে, ইট কম কিনতে যাবে, ইটের দাম কিন্তু আবার 1-2 টাকা কমে যাবে, এইটা বলছে। হ্যাঁ, নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের পরিমাণ হ্রাস করবে, দেখো সেটাই বলছে। তবে কেন্দ্রীয় ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পায়। আমি কিন্তু এটা আগেই বলে এসেছি যে এইখানে বলছি যে কেন্দ্রীয় ব্যাংক যদি তার ব্যাংক হার বাড়ায় দেয় তাহলে সেই বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু তার কাছ থেকে 15 টাকা করে আর ঋণ আনতে যাবে না, তখন নিজের টাকাই যখন এইভাবে রেখে দিবে বা টাকার স্বল্পতায় পড়বে, কুরবানির ঈদ বা বিশেষ অকেশনের জন্য এরকম ঋণ না দিয়ে টাকা রেখে দিবে, তখন কিন্তু তার ঋণের চাহিদা অনুযায়ী ঋণ দিতে না পারার কারণে সে কিন্তু, মানুষজন বেশি ঋণ চাইলে সে কিন্তু ইন্টারেস্ট বাড়ায় দিয়ে তখন ঋণ বিক্রি করতে যাবে, দিতে যাবে, তখন কিন্তু ঋণ লোকজন নিবে না বা কমে যাবে, ফলে ঋণের চাহিদা হ্রাস পায়। অর্থনৈতিক মন্দার সময় ব্যাংক হার ও সুদের হার হ্রাস পাবার কারণে ঋণের চাহিদা বৃদ্ধি পায়। অর্থনৈতিক মন্দা যখন খুব খারাপ অবস্থা থাকে, হ্যাঁ, এই যে এখন দেখো মন্দা অবস্থা চলতেছে, বিনিয়োগ নাই, করোনার কারণে মিল ফ্যাক্টরি বন্ধ, নতুন করে মিল ফ্যাক্টরি হচ্ছে না, ব্যাংকে অলস টাকা পড়ে রয়েছে, 3 টাকা 4 টাকা করে ইন্টারেস্ট রেট, বা 7 টাকা 8 টাকায় চলে আসছে। এবং এখন করোনা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই অল্প কম ইন্টারেস্ট রেটে মানুষ কিন্তু ঋণের চাহিদা বাড়বে, সেটাই বলছে। তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম, আমি নিজের মতো করেও বললাম আর পরে এইগুলো ব্যাখ্যা করে বললাম। তাহলে আমার যেইটুক প্রথম কথা ছিল সেইখান থেকেই তুমি লিখতে পারো। হ্যাঁ, খোলা বাজার নীতি, ওপেন মার্কেট অপারেশন, এইটা দেখবা যে টিভি রেডিও সবখানেই বক্তারা বলে ওপেন মার্কেট অপারেশন, ওপেন মার্কেট। কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। যে নীতির মাধ্যমে ঋণপত্রের ক্রয় বিক্রয় পরিচালিত হয় তাকে খোলা বাজার নীতি বলে। মুদ্রাস্ফীতির সময়ে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সরকারি ঋণপত্র বিক্রি করে ঋণ দান ক্ষমতা হ্রাস করে। অর্থনৈতিক মন্দার সময় কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র ক্রয় করে নগদ তহবিল সরবরাহের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধি করে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। ধরো আমার কাছে বেশ কিছু টাকা আছে, আমি যদি এই টাকা দিয়ে
বানাইতে চাই, বিল্ডিং বানাইতে চাই, রড সিমেন্টের চাহিদা কিন্তু আমার হবে। আমি এগুলো কিনতে গেলে, আমার মতো আরও অনেকে কিনতে গেলে কিন্তু এই রড সিমেন্টের চাহিদা বাড়বে, দাম বাড়বে কিন্তু। আর যদি এমন হয় যে সরকারের ঋণপত্র আমি কিনি, যেমন ধরো যে সঞ্চয়পত্র, আমি এই বাড়িঘর না করে আমার টাকা দিয়ে আমি হচ্ছে সঞ্চয়পত্র কিনলাম, তাহলে আমাকে একটা কাগজ দিবে, একটা সাদা কাগজে কম্পিউটার থেকে প্রিন্ট করে দিবে যে আমি 5 লাখ টাকার, 10 লাখ, 20 লাখ টাকার আমি হলে সঞ্চয়পত্র কিনছি। আর বিপরীতে আমার টাকাটা চলে যাবে সরকারের কাছে। এই যে সরকার তার ঋণপত্র আমার কাছে বিক্রি করে টাকা নিয়ে গেছে, এর ফলে এরকম অনেক লোকের টাকা যখন নিয়ে যাবে, তখন কিন্তু বাজারে টাকার স্বল্পতা হবে, টাকা মানুষের হাতে থাকবে না, সরকারের হাতে চলে যাবে। এইভাবে কিন্তু সরকার কি করতে পারে, বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে। এই রকমভাবে বলছে কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণপত্র বাণিজ্যিক ব্যাংকের কাছে বিক্রি করবে, বাণিজ্যিক ব্যাংকের কাছে বাধ্য করবে কিনতে। যখন বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারের এই ঋণপত্র কিনবে, তখন বাণিজ্যিক ব্যাংকের কাছে থাকবে ওই ঋণপত্র, আর টাকা চলে যাবে সরকারের কাছে। হ্যাঁ, এই ঋণপত্রের বিপরীতে ব্যাংকগুলা বছর শেষে, মাস শেষে সরকারের কাছ থেকে ইন্টারেস্ট পাবে, কিন্তু ব্যাংকগুলার কিন্তু বাণিজ্যিক সোনালী জনতা, এদের হাতের টাকা কিন্তু সরকারের হাতে চলে গেল। এই ব্যাংকগুলা কিন্তু তখন আর মানুষকে ঋণ দিতে পারবে না, অত বেশি ঋণের পরিমাণ কমে যাবে। সেই কথাই বলছে। যদি সরকার দেখে, যদি সরকার দেখে কি দেখে, মুদ্রাস্ফীতির সময় যে জিনিসপত্রের দাম বাজারে বেড়ে গেছে, এখন যদি ব্যাংকগুলা জনতা সোনালী আরও মানুষকে ঋণ দেয়, তাহলে বাজারে আরও বেশি টাকা যাবে, জিনিসের দাম আরও বেড়ে যাবে। তখন কি করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট বলে যে এই যে নাও ঋণপত্র, নাও ঋণপত্র। বলে যদি না নিতাম না, নিতাম না বলার সুযোগ নাই তো, কারণ ওর সার্টিফিকেট, ওর লাইসেন্স বাতিল করে দিবে। প্রিন্সিপাল স্যার বলার পরে আমার আর তোমার না আমি ক্লাস করতাম না বলার সুযোগ নাই, কিন্তু একদম সমস্যা হয়ে যাবে, টিসি দিয়ে দিবে, বাতিল করে দিবে সার্টিফিকেট। হ্যাঁ, সোনালী জনতা যেই ব্যাংক হোক, বেসরকারি ব্যাংক হোক, বললে শুনতে হবে, নিয়ন্ত্রক সংস্থা, তাহলে কেন্দ্রীয় ব্যাংক বললে ওই রকম, তখন ওই সার্টিফিকেট বা ওই ঋণপত্র ওই ব্যাংকগুলো নিবে, আর ওদের টাকা সরকারের কাছে চলে যাবে। ফ্রি ফ্রি না, ওদের ইন্টারেস্ট দিবে, এবং যত দেওয়া লাগে, যেই রেটে দিলে ওদের লস হবে না, এই রেটেই দিবে, দিয়ে নিয়ে যাবে। তাহলে এই অবস্থায় যেটা হবে, বাজার থেকে টাকা চলে যাবে, এবং কি বলে, ব্যাংক থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে টাকা চলে যাবে। ওরা কিন্তু আর বাজারে অত ঋণ দিতে পারবে না। আগে যদি মনে করতো 1,000 কোটি দিবে, এখন কিন্তু 200-400 কোটি টাকা যেটি সঞ্চয়পত্র কিনছে বা যেটি ঋণপত্র কিনছে সরকারের কাছ থেকে, এই পরিমাণ টাকার কিন্তু ঋণ বাজারে কম যাবে। তাহলে কি রেগুলেট করতে পারছে, কমাইতে পারতেছে? অবশ্যই পারতেছে। তাহলে খোলা বাজার নীতি মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে বিক্রয়, এই যে সরকারি ঋণপত্র যখন বাণিজ্যিক ব্যাংকের কাছে বিক্রি করবে, ঋণ প্রদান ক্ষমতা হ্রাস পাবে। অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করে। আচ্ছা, ঋণপত্রের সুদের হার বাড়লে, আচ্ছা আচ্ছা, আরেকটা জায়গা, এই যে এইটা অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি, এটা আরেক জায়গায় ভুল করে ফেলছি। অর্থনৈতিক মন্দার সময় কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র ক্রয় করে নগদ তহবিল সরবরাহের মাধ্যমে, দেখো, অর্থনৈতিক মন্দার সময় কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র ক্রয় করে, এখন দেশে অর্থনৈতিক মন্দা চলতেছে, মানুষের হাতে টাকা নাই, জিনিসপত্র অনেক আছে, মানুষের হাতে টাকা নাই, জিনিসের দাম কমে গেছে, কৃষক তাহলে কম দামে জিনিস বিক্রি করে ধরা খাইতেছে, ইট বানায় বসে আছে, সিমেন্ট রড বানায় বসে আছে, বিক্রি হচ্ছে না। তখন কেন্দ্রীয় ব্যাংক কী করবে? দেখো, অর্থনৈতিক মন্দা, অর্থাৎ খারাপ অবস্থা যাচ্ছে, মন্দা অবস্থা যাচ্ছে, এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ওই যে আগে যে ঋণপত্র বাণিজ্যিক ব্যাংকের কাছে বিক্রি করছিল, ওইখান থেকে ওইগুলো আবার কিনে নিবে, বিক্রি করছে এগুলো, বলবে এই নাও টাকা, সুদ আসল সহ সব ফেরত, আমার ঋণপত্র দিয়া লাও। ঋণপত্র নিয়ে নিবে, আর সব টাকা সুদে আসলে বাণিজ্যিক ব্যাংকে ফেরত দিবে। বাণিজ্যিক ব্যাংকে ফেরত দিলে বাণিজ্যিক ব্যাংক কিন্তু মানুষকে তখন ঋণ দিবে। মানুষ সেই ঋণ নিয়ে যায় ইট, সিমেন্ট, বালি, সবজি, তরকারি যা আছে কিনবে, খাবে। এই কথাটাই এইখানে বলছে। হ্যাঁ, এই কথাটাই এইখানে বলছে। দেখো, মন্দাবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র ক্রয় করবে, ঋণপত্র কেন্দ্রীয় ব্যাংক এবার ফেরত নিচ্ছে, কিনে নিচ্ছে মানে ফেরত নিচ্ছে, এবং তহবিল সরবরাহ করবে, বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধি করে। হ্যাঁ, ঋণপত্রের সুদের হার বাড়ালে অর্থের ফটকা চাহিদা, এইটুক তোমার দরকার নেই, এই পর্যন্ত তুমি করো, এইটুকুই জানো। তাহলে ব্যাপারটা কিন্তু এরকম যে খোলা বাজার নীতির মাধ্যমেও কিন্তু পারছে, খোলা বাজার নীতির মাধ্যমেও কী করতে পারতেছে, তোমার হচ্ছে ঋণের পরিমাণ বাজারে কম বা বেশি, ফ্যানের রেগুলেটরের মতো কম বাতাস বা বেশি বাতাস দিতে পারছে। এইবার 3 নম্বরটা যে আমরা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের, নগদ জমার হার পরিবর্তন।
এটাকে বলে ক্যাশ রিজার্ভ রেশিও, বা ইংরেজিতে এইভাবে সিআরআর বললেই বুঝবা, সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও। সিআরআর এর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমরা যদি বাংলাদেশ ব্যাংকে 100 টাকা, বাংলাদেশ ব্যাংকে না সরি, আমরা যদি কোনো বাণিজ্যিক ব্যাংকে 100 টাকা জমা রাখি, বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম করা আছে। কার নিয়ম? কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের। কোনো গ্রাহক যদি ব্যাংকে 100 টাকা রাখে, তাহলে এই 100 টাকার মধ্যে 10 টাকা জামানত স্বরূপ, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখবে, আর 90 টাকায় এই ব্যাংক কী করবে? ঋণ দিয়ে টিয়ে ব্যবসা করবে। তাহলে যদি 200 টাকা জমা রাখে, 20 টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে, আর বাকি 180 টাকা দিয়ে ব্যবসা করবে, মানুষকে ঋণ দিবে। ঠিক আছে? তাহলে এই যে নগদ টাকা নিয়ে জমা দিয়ে দিতে হয় বাংলাদেশ ব্যাংকে, কে জমা দেয়? বাণিজ্যিক ব্যাংকগুলা বাংলাদেশ ব্যাংকে একটা নির্দিষ্ট অনুপাতে টাকা জমা দিয়ে দেয়। এটা পারে 10, 5, 4, 6 এবং কখনো 20, 15 হইতে পারে। হ্যাঁ, এই বাণিজ্যিক ব্যাংকগুলোতে মানুষ বা ব্যবসা প্রতিষ্ঠান অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখার পরে এই টাকার একটা নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়। এটারে বলে ক্যাশ রিজার্ভ রাখা। এই বাংলাদেশ ব্যাংকে বা কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রেখে দিতে হয় নিরাপত্তা স্বরূপ। এইটাকে বলে ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেখে দিতে হয়। এই রিজার্ভ দিয়ে কোনো কাজ করতে পারে না। এই কি বলে, বাণিজ্যিক ব্যাংকগুলো এই টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। এইটাকে বলে ক্যাশ রিজার্ভ রেশিও। ধরো যদি 100 টাকা আমি রাখি, তাহলে 10 টাকা জমা রাখবে, 90 টাকা মানুষকে ঋণ দিতে পারবে। যদি এটা 5 টাকা রাখতে হয়, বাংলাদেশ ব্যাংক নিয়ম করে দেয় যে আমার কাছে রিজার্ভ রাখবা 5 টাকা। কয় টাকা? 5 টাকা। তাহলে ঋণ দিতে পারবে কয় টাকা? 95 টাকা। যদি 1 কোটি রাখি, তাহলে 95 লাখ, 100 লাখে 1 কোটি, 95 লাখ ঋণ দিতে পারবে, আর 5 লাখ নিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে দেখো, যদি 10% রাখতে হয়, 1 কোটি আমি জমা রাখলে 10 লাখ বাংলাদেশ ব্যাংকে জমা রেখে দিতে পারবে, 90 লাখ ঋণ দিতে পারবে। তাহলে দেখো, ক্যাশ রিজার্ভ রেশিও যদি কমায় 10 থেকে 5 করা হয়, তাহলে বাজারে 95 লাখ ঋণ যায় 90 লাখের বদলে। আর যদি ক্যাশ রিজার্ভ রেশিও বাড়ায় 5 থেকে 10 করে, তাহলে কিন্তু 90 লাখ ঋণ যায়, আর 10 লাখ কিন্তু কি হয়? বাংলাদেশ ব্যাংকে জমা থাকে। তাহলে এই ক্যাশ রিজার্ভ রেশিও আরেকটা রেগুলেটর, 3টা রেগুলেটরের মধ্যে, যেটা দ্বারা বাজারে ঋণের পরিমাণ বাড়াইতে বা কমাইতে পারে। তাহলে মোটের উপর কথা হচ্ছে, হ্যাঁ, আমরা 3 ধরনের হারের কথা জানলাম এইখানে। 3 ধরনের হার। একটা হচ্ছে সুদের হার, আরেকটা হচ্ছে ব্যাংক হার, আরেকটা হচ্ছে, হ্যাঁ, এই যে নগদ জমার হার। কয়টা হার? তাহলে ব্যাংকের ব্যাপারে 3টা হার আছে। অনেক সময় কিন্তু এই জিনিস আসে যে সুদের হার কি, ব্যাংক হার কি, আর হচ্ছে নগদ জমার হার কি, এই 3টা জিনিস স্পষ্ট করে। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে গলার হার, হার চড়া, স্বর্ণের হার পরে, সেই হার পরার বিষয় না। মোট 4 রকমের হার, তার 3টা হলো ব্যাংকের, আর একটা হলো মানুষ পরে। তাহলে এরকম নগদ জমাটাও কি, এইটাও জানা থাকতে হবে। ব্যাংক হার কি, সুদের হার কি জানা থাকতে হবে। এই বিষয়গুলো খুব আমি ক্লিয়ার করে দিলাম। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে পোস্টের কমেন্টে জিজ্ঞেস করবা। তাহলে আমরা একটা জিনিস জেনে গেলাম, সেটা হচ্ছে পরিমাণগত জেনে গেলাম। তাহলে গুণগত আসছে, গুণগতটা আমরা একটু দেখি। গুণগতটা কি কি আসছে আমরা একটু দেখি, পরের স্লাইডে দেখি। আরেকটু জিনিস এইখানে বলি, দেখো এইখানে এই যে বিনিময় হার, বিনিময় বিল, বাট্টাকরণ, বিনিময় বিল কি, এই সংক্রান্ত আমি তিনটা পেজ আমি কিন্তু তোমাকে বিনিময় বিল কীরকম সেই জিনিসগুলো কিন্তু আমি একটু এইখানে একটা আসছে আমার কাছে। দেখো, এই যে এই শিটগুলো তোমরা পেয়ে যাবা, পড়ে নিবা। দেখো, এই যে বিনিময় বিলটা অনেকটা এইরকম হয়। এটা আমি নেট থেকে নিয়েছি, অন্য কোনো ক্লাসের বই। দেখো, বিনিময় বিলটা এইরকম হয়, এরকম। ধরো, বিনিময় বিলটা কখন হয়, কিভাবে হয়? ধরো, আমি তোমার কাছ থেকে মাল কিনছি। এই বিনিময় বিলটা ব্যবসার ক্ষেত্রে, কেনাকাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ধরো তুমি দোকানদার, বড় ব্যবসায়ী, আমি তোমার কাছ থেকে মাল নিচ্ছি। কয় লাখ টাকার? 1 কোটি টাকার মাল নিচ্ছি। কিসে নিচ্ছি? বাকিতে নিচ্ছি। এখন তুমি বিক্রেতা, আমি ক্রেতা। তুমি এরকম একটা, এটা প্রিন্ট করা হইতে পারে, হাতে লেখা হইতে পারে, এই রকম জিনিস তৈরি করবা। এইখানে 90
দিন বা যেই কয় দিন দিলা লিখবা, এইখানে টাকার পরিমাণ লিখবা, এইখানে একটা স্ট্যাম্প লাগাবা, যেই কয় টাকার 20, 50, 150 যেই টাকার বলে সেই টাকার এইখানে তারিখ দিবা। তুমি হচ্ছ সেই ব্রাদার্স, ধরো রত্না ব্রাদার্স বা বেলি ব্রাদার্স, ঠিক আছে, এইরকম তোমার এই ঠিকানা থাকবে, আর এইখানে থাকবে তোমার সেই প্রতিষ্ঠান। আর আমি হলাম হাজী সাহেব ট্রেডার্স, এই যে বরাবর হাজী সাহেব ট্রেডার্স, এরকম একটা কাগজ তৈরি করে তুমি আমার বরাবরে দিবা, হাতে হাতে পাঠাইতে পারো, লোক মারফত পাঠাইতে পারো, যেভাবে। হ্যাঁ, বরাবর হাজী ট্রেডার্স। আর এই যে স্বীকৃত হইল, এইখানে আমি সাইন দিয়ে দিলাম, দিয়ে দিলে স্বীকৃত হয়ে গেল যে আমি এই 1 কোটি টাকা এই 90 দিন পরে তাকে দিব। এই ধরনের একটা ডকুমেন্ট, এইটাকে বলে হচ্ছে তোমার বিনিময় বিল। এই বিনিময় বিল ধরো তোমার কাছে আমি এই যে এইখানে স্বাক্ষর করে জমা দিলাম, এটা একটা ডকুমেন্ট হয়ে গেল। আমি টাকা না দিলে তুমি মামলা হামলা অনেক কিছু করতে পারবা। এখন 90 দিন সময় দিচ্ছ, তোমার হঠাৎ টাকা দরকার, এইটাকে তুমি কিন্তু নিয়ে যে ব্যাংকের কাছে বিক্রি করতে পারবা, যে মহসিন যখন টাকা দিবে এই 90 দিন পরে তুমি এই টাকাটা নিয়ে নিবা। আর কয় দিন বাকি আছে? এই যে মাত্র 10 দিন গেছে, আরও 80 দিন। তাহলে ব্যাংকের লাভ কি? ব্যাংক এইখানে যেটা করে বিনিময় বিল, এইটাকে বলে বিনিময় বিল, এই কাগজটাকে বলে বিনিময় বিল। বিনিময় বিলের জন্য বাট্টা নিবে, তোমাকে টাকা দিয়ে দিবে, কিন্তু 4% বাট্টা নিবে। বিনিময় বিলের বাট্টাটা সাধারণত বাংলাদেশ ব্যাংকের একটা নির্ধারিত রেট থাকে, বা বাংলাদেশ ব্যাংকের যেটাকে আমরা ব্যাংক রেট বলছি সেই রেটে নিয়ে থাকে। তাহলে 1 কোটি টাকার মধ্যে 4 লাখ টাকা বাট্টা নিয়ে নিবে। তুমি সোনালী ব্যাংকে বাঙাইতে গেলা, সোনালী ব্যাংক যেটা করবে, তোমাকে একবারে শুনে নেবে যে দিবে তো মহসিন 90 দিন পরে, 80 দিন পরে, হ্যাঁ দিবে। তাহলে তোমাকে 4% বাট্টা রেখে 96 লাখ টাকা দিয়ে দিবে, আর ব্যাংক নিয়ে নিবে 4 লাখ টাকা। আর এই যে 80 দিন পরে আমি মহসিন, আমি মহসিনের কাছে এই ব্যাংক বলবে যে 1 কোটি টাকা দেয়া লাও। আমি যখন 1 কোটি টাকা দিব, তাহলে ওইখানে দিছিল 96 লাখ তোমাকে, আর আমি দিলাম 1 কোটি, এই 4 লাখ কিন্তু লাভ হয়ে গেল। এখন এটার বিস্তারিত অনেক বিষয় যা আছে, তোমরা এগুলো একটু এইখান থেকে পড়ে নিবা। আমি এইখানটা তোমাদের দিচ্ছি, এটা যে তোমরা একটু পড়তে পারো, বিস্তারিত জানতে পারো এই 3টা পেজ। এইবার আমরা যাব গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে। কোথায় যাব? হ্যাঁ, গুণগত 2 নম্বর। বাংলাদেশ ব্যাংকের আরেকটা পদ্ধতি আছে, আরেকটা রেগুলেটর আছে, এটাকে বলে গুণগত বা নির্বাচিত ঋণ নিয়ন্ত্রণ। গুণ মানে বুঝি তো, ভালো গুণ দেখা, ভালো মানুষ, ব্যবসা ভালো, এটা গুণ। ঠিক আছে, অনেক জমি জমা আছে, ব্যবসায় মায়ের খেলে জমির থেকে দিতে পারবে। ঠিক আছে, প্রতাপ প্রতিপত্তি, জমি জমা এগুলো আছে। রাজনৈতিক মারদাঙ্গার প্রভাব প্রতিপত্তি না, যে টাকা চাইতে গেলে দাঁত ফালায় দিবে, এই প্রভাব প্রতিপত্তি দেখে ব্যাংক ঋণ দিলে চলবে না। তার মানে জমি জমা, এলাকায় মান সম্মান আছে, মান সম্মানের বয় হলেও টাকা দিয়ে দিবে। নির্বাচিত ঋণ মানে হচ্ছে তুমি অনেকগুলা ঋণের মধ্যে, এটা আমরা প্রথম অধ্যায়ে পড়েছি, চয়েস বা নির্বাচন। 10 জন ঋণ চাইছে, তার মধ্যে কাকে 1 নম্বরে, কাকে 2 নম্বরে, কাকে 3 নম্বরে, এই নির্বাচন চয়েস করে 1 নম্বর সেরা ব্যক্তিটাকে এই ঋণ দেবা, এইটাই বলছে নির্বাচন। ঠিক আছে, এই উপায়ে গুণ দেখে বা নির্বাচনের মাধ্যমে ঋণকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। যেমন তাহলে আমরা একটু দেখি সেটা কি, আমরা সেটা একটু দেখি যে কি বলছে। 1 নম্বরে বলছে ঋণের রেশনিং। নির্দিষ্ট নীতির ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণের পরিমাণ স্থির করে দেয়। প্রত্যেক আবেদনকারী কী পরিমাণ ঋণ পাবে ঋণদানের ক্ষেত্রে, হ্যাঁ, কোন ক্ষেত্রে কোনো পরিমাণগত বৈষম্য সৃষ্টির প্রয়োজন আছে কিনা, জামানতের বিপরীতে কী পরিমাণ ঋণ পাবে, এগুলা ঠিক করে দেয়। হ্যাঁ, যদি বলে যে গরুর ডেইরি ফার্ম থেকে আসে, হ্যাঁ, যত বড় ফার্মই হোক, 10 লাখের বেশি ঋণ দেওয়া যাবে না, এই ধরনের কী পরিমাণ পাবে, এরকম বলতে পারে যে আগে ছিল 50 লাখ, এটারে 10 লাখ করো, আর হলো এই অনুপাতে সবাইকে কমায় দাও। হ্যাঁ, এইভাবে ঋণের রেশনিং করতে বলতে পারে। অর্থাৎ যখন রেশন কখন দেয়, এরকম যখন দেশে কোনো খাদ্যদ্রব্যের কোনো কিছুর অভাব হয়, তখন কিন্তু সরকার রেশনিং পদ্ধতিতে সবাইকে দেওয়ার জন্যে, প্রয়োজন মেটানোর জন্য, কেউ যাতে অনেক বেশি কিনে নষ্ট করতে না পারে, নিতে না পারে, এই জন্য সবার প্রয়োজনের সবাইকেই দেয়, এবং কেউ তার ইচ্ছা মতো অনেক বেশি নিতে পারে না। অর্থাৎ এইরকম ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বলছে রেশনিং করে, হ্যাঁ, কে কতটুক পাবে এইভাবে ঋণ নিয়ন্ত্রণ করে দিতে পারে, ঋণের পরিমাণ ঠিক করে দিতে পারে যে এর বেশি কিন্তু একে দেওয়া যাবে না এই ব্যবসায়।
বা কোনো ব্যবসায় বলতে পারে যে এই ব্যবসায়, যে গার্মেন্টস ব্যবসায় দেওয়া যাবে না, বা পোলট্রি ফার্মে এখন বার্ড ফ্লু হচ্ছে, দেওয়া যাবে না, এরকম বলতে পারে, যে ঠিক করে দিতে পারে। তারপরে বলছে ভোগকারীর ঋণ নিয়ন্ত্রণ। ভোগকারী বলতে ভোক্তা ঋণ আছে, যেমন আমরা ঋণ নিয়ে টিভি ফ্রিজ এগুলা কিনি, কিন্তু আবার ঋণ নিয়ে বিদেশে ঘুরতে যাওয়া যায়, ঋণ নিয়ে বিয়ে শাদী করা যায়, এই সব ক্ষেত্রে ঋণ নিয়ে গাড়ি কেনা যায়, এই জায়গাগুলা বলছে ভোগকারীর ঋণ নিয়ন্ত্রণ। বর্তমানে অনেক দেশ স্থায়ী ভোগ্যদ্রব্য ক্রয়ের জন্য কিস্তিতে দাম পরিশোধের সুযোগ দেয়। কিস্তির সংখ্যা বেশি হইলে, ধরো তুমি একটা গাড়ি কিনবা ব্যাংক থেকে, যদি এমন হয় যে 100 কিস্তিতে ঋণ দিবা, তাহলে তোমার কিস্তি হয়তো পড়বে 10,000 করে। আর যদি বলে না তুমি হচ্ছে এই 30 কিস্তিতে দিবা, তাহলে কিস্তি হয়তো 30,000 পড়বে। তাই হোক 30,000 হইলে কিন্তু অনেকেই গাড়ি কিনতে পারবে না ব্যাংকে প্রত্যেক মাসে 30,000 টাকা ঋণ দিয়ে। 10,000 বললে কিন্তু অনেকেই পারবে। বলছে যে কিস্তির সংখ্যা যদি এরকম, হ্যাঁ, এগুলা মানুষ ভোক্তারা এগুলা কিনে ব্যাংকের ঋণের মাধ্যমে, হ্যাঁ, এই গাড়ির সুবিধা ভোগ করার জন্য, আরাম ভোগ করার জন্য গাড়িতে। তখন যদি কিস্তির সংখ্যা বেশি হয়, তাহলে দাম পরিশোধের সময় বেশি প্রদান হলে তাহলে চাহিদা, এই ঋণের, গাড়ির ঋণের চাহিদা বাড়বে। সেটা হচ্ছে ভোগকারী ঋণ নিয়ন্ত্রণে। এরকম কিস্তির সংখ্যা বাড়ায়া যদি দেয়, তাহলে ঋণের পরিমাণ বাড়বে। এর মাধ্যমে তাহলে ঋণ কি হবে, রেগুলেটরের মাধ্যমে, এই কিস্তির সংখ্যা একটা রেগুলেটর, এর মাধ্যমে যদি কিস্তির সংখ্যা বাড়ায় দেয়, তাহলে ঋণের পরিমাণ বাজারে বেশি যাবে। আর যদি দেখে যে না, এখন তো এত গাড়ি বাজারে, রাস্তায় রাস্তায় জায়গা নিচ্ছে না, গাড়ি কমায় দিতে হবে, তাহলে কিস্তির সংখ্যাটা কমায় দিবে। অনেক মানুষ তাহলে আর ঋণ নিতে পারবে না, গাড়ি এরকম বাজারে নতুন গাড়ি রাস্তায় নামবে না। তারপরে বলছে বন্ধকি জামানতের ঋণের নগদাংশ পরিবর্তন। ধরো তোমরা তোমাদের যদি কারো এরকম ব্যাংকে ডিপিএস থেকে থাকে, ডিপিএসে 1 লাখ টাকা জমছে, সেই ক্ষেত্রে যেটা হয়, ব্যাংক যদি বলে যে 60% যা জমছে তার 60% ঋণ দেওয়া হবে, তাহলে তুমি 60,000 ঋণ পাবা। যদি বলে 80%, তাহলে 80,000 পাবা। সেইটাই বলছে বন্ধকি জামানত ঋণের নগদাংশ পরিবর্তন। ধরো আগে ছিল 80% দিবে, তোমার আগে এই গত মাসে একজন 80,000 টাকা নিতে পারছে, এই মাসে যায় শোনো যে এটা 60% হয়ে গেছে, তাহলে তুমি কিন্তু 60,000 পাবা। এরকম জমি জমার ক্ষেত্রে যদি বলে দেয় যে যে সম্পদ ব্যাংকের কাছে জমা রাখবে, সেই সম্পদের 70% ঋণ দেওয়া হবে, তাহলে কিন্তু তুমি 10 লাখ টাকার সম্পদ জমা রাখলে 7 লাখ পাবা। আর যদি বলে না 30% দেওয়া হবে, কত পার্সেন্ট, 30%, যেইটা জমা রাখবে তার 30%, তাহলে কিন্তু 3 লাখ পাবা। এই দেখো নিচে বলছে 70% রাখতে চায়, তাহলে ব্যক্তি ঋণ পাবে 30%। 100 টাকার সম্পদ জামানত রাখলে নগদ হিসাবে যদি 70% রাখতে হয়, 100 টাকার মধ্যে যদি 70 টাকাই ব্যাংকে রাইখা দিতে হয়, তাহলে লোক কী করবে, আর বাকি 30% হচ্ছে ঋণ পাবে। এই রকম ব্যাপারটা। তাহলে এরকম বন্ধকি ঋণের ক্ষেত্রেও কি করতে পারে, বন্ধকি ঋণের ক্ষেত্রেও মাধ্যমেও এটার রেটটা পরিবর্তন করে দিয়ে ব্যাংকের পক্ষে বা ব্যক্তির পক্ষে এই রেটটা পরিবর্তন করেও কিন্তু বাজারে ঋণ যাওয়া কম বা বেশি নিয়ন্ত্রণ করতে পারে। নৈতিক প্রচারণা, ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক, সকল ব্যাংকের ব্যাংক, তাহলে মানে সবার অভিভাবক, সবার কর্তা ব্যক্তি, কথা শুনতেই হবে। তাই দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ব্যাংকগুলোকে অনুরোধের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়াতে বা কমাতে। যেমন এখন করোনার মধ্যে খুব খারাপ অবস্থা, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সবাইকে বলছে যে দেখেন এই কঠিন করোনার মধ্যে কয় মাস কিন্তু কিস্তি টিস্তি নিতে না করছে, এখন কিন্তু আবার বলতেছে যে কিস্তি দাও, হ্যাঁ ঠিক আছে কিস্তি দাও নেও এরকম। আবার বলতেছে যে এখন ব্যবসায়ীরা বলতেছে যদি স্বল্প সুদে ঋণ দেয়, যেমন গার্মেন্টসের এই যে 72,000 কোটি টাকা ঋণ দিছে, এবং অল্প 4-5% ইন্টারেস্টে, হ্যাঁ, তাদের টিকিয়ে রাখার জন্য নৈতিক প্রচারণা দিয়ে বা বলে কয়ে সুন্দর করে বুঝায় না বললে তো টাইট করার ব্যবস্থা তো আছে। এই যে পরে আবার বলছে টাইট করার অবস্থা, দেখো প্রত্যক্ষ আদেশ, বুঝাইছে নৈতিকভাবে, বলছে দিও, এই যে মানুষ বিপদে আছে, ব্যবসায়ীরা দিলে এরা একটু ব্যবসা চালাইতে পারবে, দাঁড়াইতে পারবে, টাকা পরিশোধ করে দিবে। এই কথা না শুনলে প্রত্যক্ষ আদেশ, দেখো কেন্দ্রীয় প্রত্যক্ষ আদেশ মানে একবার লিখিত কাগজে প্যাডে দিবে। কেন্দ্রীয় ব্যাংক যেহেতু মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে, তাই দেশের প্রয়োজন অনুযায়ী ঋণ সংক্রান্ত যাবতীয় আদেশ বাণিজ্যিক ব্যাংক মানতে বাধ্য থাকবে। না মানলে সার্টিফিকেট, লাইসেন্স ওর ব্রাঞ্চ এইসব বিপদ আছে কিন্তু কমায় দিবে, বা নতুন ব্রাঞ্চের খোলার জন্য অনুমতি দিবে না। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা, হ্যাঁ, বলছে যে যারা এই কথা না শুনবে, ঋণ না দিবে, এদের নতুন ব্রাঞ্চ খুলতে দিব না একদম। তাহলেই কিন্তু করবে, হ্যাঁ, বা অন্য যে কোনো শাস্তি অন্য যে কোনোভাবে দিতে পারে। বলছে নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ। নির্বাচিত ক্ষেত্রে দেশে এখন ধরো খুব বার্ড ফ্লু হয়েছে, মারা যাচ্ছে মুরগি, হাজার হাজার মুরগি মারা যাচ্ছে, তাহলে বলতে পারে যে
সরাসরি বললে আবার লোকজন খারাপভাবে নেবে, বলে দিল আর কি কোনোভাবে যে এইগুলো একটু দেখা টেখা দিয়েন ঋণ টিন, ঠিক আছে, এরকম। তাহলে নির্বাচিত ক্ষেত্রে ঋণ বেশি দিতে বলতে পারে, কমও এরকম বলতে পারে, আবার উল্টোও বলতে পারে। যেমন তোমরা জানো কি না যে এই উৎপাদন আর অনুৎপাদনশীল খাত, তুমি যদি ওই যে গাড়ি কিনলে এটা অনুৎপাদনশীল, গাড়ি কিন্তু বাচ্চা দিবে না। তুমি যদি টাকা নিয়ে ধান খেতে ধান লাগাও ঋণ নিয়ে, তাহলে কিন্তু এটা প্রোডাকশনে উৎপাদন বাড়তেছে। তুমি যদি ডালে করো, তুমি যদি ব্যবসা করো, এটা কিন্তু বাচ্চা দিচ্ছে টাকায়। ব্যবসা করলে দোকান দিলে লাভ হবে, কিন্তু প্রোডাকশন হচ্ছে, মানে টাকায় আরও বাচ্চা দিচ্ছে। কিন্তু গাড়ি কিনলে, গাড়ির 30 লাখ টাকার গাড়ি কিনলে ওটা কিন্তু 40 লাখ হবে না, বা বাচ্চা দিবে না, মাসে মাসে টাকা বাড়বে না। তাহলে এই যেগুলা গরু কিনলা ঋণ নিয়ে, বাচ্চা দিল, দুধ দিল, মাংস বাড়লো, বাচ্চা বড় হইলো, এটা কিন্তু হচ্ছে প্রোডাক্টিভ বা উৎপাদনশীল ঋণ। তাহলে এরকম ব্যাপার, এখানে উৎপাদনশীল হচ্ছে অনুৎপাদনশীল খাতে ঋণ কমায় দেওয়া, উৎপাদনশীল খাতে ঋণ বেশি দিতে বলতে পারে। আরেকটা জিনিস নির্বাচিত ক্ষেত্রে আমি বলছিলাম যে বললো যে পোলট্রিতে এখন তো বার্ড ফ্লু মারা যাচ্ছে, যদি সব মুরগি মারা যায় তাহলে সে তো টাকা দিতে পারবে না, দিও না, এরকম একটা ব্যাপার বলতে পারে। আবার যেটা বলতে পারে, যেটা বলছে যে মশলা উৎপাদনের ক্ষেত্রে মাত্র 2% ইন্টারেস্ট রেটে ঋণ দিবে। যদি আদা, রসুন, পেঁয়াজ, হ্যাঁ, গরম মশলা, এগুলা যদি এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলা, পেঁয়াজ, হ্যাঁ, রসুন, আদা যেগুলো বলতেছি, এগুলা উৎপাদনের ক্ষেত্রে যদি কৃষক যায় বলে যে এই যে দেখেন আমার এত বিঘা জমি, আমি পেঁয়াজ এই করতেছি 2-3 বছর, এত এই যে বিক্রি করছি, এই দেখেন কাগজপত্র, হ্যাঁ, এই যে আমাকে তাহলে ঋণ দেন, তখন কিন্তু এই লোক কিন্তু 1 লাখ টাকায় মাত্র 2,000 টাকা ঋণ দিয়ে, মানে সুদ দিয়ে 1 বছর ঋণ নিতে পারবে। যেখানে অন্যদের নেওয়া লাগতে পারে 8,000, 10,000, 12,000, 15,000 দিয়ে, এরা কিন্তু 2% ঋণে পাইতে পারে। তাহলে নির্বাচিত ক্ষেত্রে ঋণ, তাহলে এরকম কোনো ক্ষেত্র সিলেক্ট করে দিয়ে কৃষি বা উৎপাদন অন্য যে কোনো খাতেই এইরকম কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক বা দেশের প্রধান ব্যাংক অন্যান্য ব্যাংকে বাধ্য করতে পারে ঋণ দিতে। তুমি বলতে পারো স্যার এই 2% দিবে, তাহলে জনতা সোনালীর লস হবে না? এই টাকার ব্যবস্থা করে দিবে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক টাকা দিয়েই বলবে এই যে 12,000 কোটি দিলাম, এইখান থেকে এইভাবে ঋণ দিবা। ট্রাক্টর কেনার জন্য তোমরা জানো কিনা, এই যে ধান কাটার যে আধুনিক মেশিন টেশিন, এগুলো টিভিতে অ্যাড দেয়, 50%, যদি 12 লাখ টাকা যন্ত্রের দাম হয়, 6 লাখ টাকা সরকার দেয়, আর কৃষক 6 লাখ টাকা দিয়ে যন্ত্র নিতে পারে। এরকম সরকার নানান ক্ষেত্রে ভর্তুকি দেয় যেহেতু, সুতরাং এই যে 2% ইন্টারেস্ট রেটে মশলার যেই ঋণ দিবে, এইটাও কিন্তু সরকার, ব্যাংকগুলা, সরকার আর কি বলে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের দ্বারা এই কাজটা করায় নাই কিন্তু। তাহলে বিষয়গুলো এইরকমই। তাহলে আজকে আমরা বেশ কিছু বিষয় জানলাম যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, এই বিষয়গুলো আমরা জানলাম। আর এইখানে আরও কিছু এই যে কি বলে শীট দেওয়া আছে, সেই যে বিনিময় বিলের কথা বলছি, বিনিময় বিল জিনিসটা কি, এটা অনেকগুলো বিষয় এখানে পড়ার আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা। আর এই কি বলে এই যে এইখানে বিনিময় বিলের এইটা তো আমি একটু দেখাই দিছি যে বিনিময় বিল এইভাবে একটা বিষয় করে। চেকও কিন্তু এক ধরনের বিনিময় বিল। চেক তুমি কাউকে দিলা, সে কিন্তু এইটা কি বলে ব্যাংকে দিয়ে তোমার সেই টাকা, তুমি 10,000 টাকার চেক দিলা, হ্যাঁ, সে কিন্তু ব্যাংকে দিয়ে এইটার বিনিময়ে টাকা নিয়ে পারতেছে, এই জন্য এটা বিনিময় বিল বলে। ওইটাও এক ধরনের বিনিময় বিল, তবে ওই বিনিময় বিলে ব্যাংকের তেমন বেশি লাভ হয় না। যদি অন্য ব্রাঞ্চ থেকে নেয়, তখন এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে, আমি ধরো জামালপুরের চেক এনে টঙ্গীতে জমা দিলাম, তাহলে এই চেক ভাঙায় আইনা দিতে কিছু খরচ আছে, সেইটা নিবে কমিশন। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু বলছি বিনিময় বিলে যে একবারে স্পষ্ট 4% রেখে দিবে, এরকম, বা নির্ধারিত, সরকার নির্ধারিত হারে যেটা হয় সেইটাই রেখে দিবে। আমি একটু এগুলা শুরু থেকে তোমাদের পড়ার সুবিধার্থে, দেখো এটা পড়াই যাবে যতটুকু বড় আছে, তারপরে আমি এগুলার শীট দিয়ে দিব এখানে, একটু তোমরা এটা স্টপ করে এইখান থেকে দেখে নিতে পারবা, এগুলা পড়ে নিতে পারবা। এইটাও একটু দেখাই, দেখো এগুলা তোমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই, হিসাব বিজ্ঞান 2য় পত্র বই থেকে নেওয়া, নেট থেকে এগুলা পাওয়া যায়। তারপরে এগুলো আমি শিটগুলো দিয়ে দিব। আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে বলবা, আমি অবশ্যই অ্যান্সার দিতে চেষ্টা করব।